হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম লার্ন একাডেমি। ডিএম লার্ন একাডেমির ইউটিউব প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, চলে এসেছি আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, সিটেট এবং ডব্লিউবি টেট 2024, দেখো সিটেটের তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং ডব্লিউবি টেট অবশ্যই ঘোষিত হতে চলেছে। তো সিটেট এবং ডব্লিউবি টেটের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যেটা রয়েছে, দেখো জিন পিয়াজে। ওকে, জিন পিয়াজে নিয়ে কিন্তু আজকের আমরা সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো, অবশ্যই করে তোমরা জানো জিন পিয়াজের যে তত্ত্ব, সে তত্ত্ব কি হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব বা প্রজ্ঞামূলক তত্ত্ব। সেই তত্ত্ব নিয়ে কিন্তু আজকের আলোচনা করব। অবশ্যই করে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, এবং যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং কোথাও যদি সমস্যা থাকে কমেন্ট করতে ভুলবেন। ওকে, তো বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা জানো যে প্রতি বছর কিন্তু পরীক্ষায় সিটেট বলো ডব্লিউবি টেট বলো কিন্তু জিন পিয়া থেকে প্রশ্ন থেকেই থাকে। ওকে, তো আজকের ভিডিওটি অবশ্যই যদি তোমরা ভালোভাবে স্টাডি করতে পারো, যদি ভালোভাবে ফলো করতে পারো, তোমরা অবশ্যই কিন্তু যে কোনো ডব্লিউবি টেট এবং সিটেটের পরীক্ষায় পেঁয়াজের যে কোনো প্রশ্ন অবশ্যই করে তোমরা কিন্তু কভার করতে পারবে। তো আজকের ভিডিওটি তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। ওকে, তো চলো আজকের ডিটেলসে আলোচনা করে নেব, সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব। চলো দেখে নি। দেখো, পেঁয়াজের সম্পর্কে আমরা তো পড়বো, তার আগে দেখো পেঁয়াজে কি হচ্ছে, তার জ্ঞানীয় বিকাশ অর্থাৎ জ্ঞানমূলক যে তত্ত্ব, সেই জ্ঞানমূলক তত্ত্ব নিয়ে কিন্তু তিনি বলেছিলেন, এবং ডিটেলসে তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। কিন্তু তার আগে আমরা দেখবো যে জ্ঞানীয় তত্ত্ব বা জ্ঞানীয় বিকাশটা কি। ওকে, দেখো জ্ঞানমূলক বিকাশ আমরা বলে থাকি, জ্ঞানমূলক বিকাশটা কি। দেখো, জ্ঞানীয় বিকাশ শব্দটি যে বুদ্ধিভিত্তিক মানব যেমন চিন্তাধারা এবং উন্নয়নের পরিবর্তনের প্রক্রিয়াকে বোঝায়। দেখো তাহলে কি হচ্ছে, জ্ঞানীয় বিকাশ শব্দটি কি হচ্ছে, বুদ্ধিভিত্তিক বা মানব যেমন তার চিন্তাধারা, উন্নয়নের পরিবর্তন এবং পরিবর্তনের প্রক্রিয়াকে হচ্ছে কি জ্ঞানীয় বিকাশ বোঝায়। ওকে, এখানে দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট মিনস দ্যাট ডেভেলপমেন্ট অফ দ্য অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যান্ড রিজন। অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে কি ডেভেলপ অ্যাবিলিটি, তার ক্ষমতা, টু থিঙ্ক ভাবার এবং রিজন কারণগুলির, তার ভাবার এবং কারণগুলি যে ক্ষমতা, যে উন্নয়নের যে ক্ষমতা, সেটা হচ্ছে কি কগনিটিভ ডেভেলপমেন্ট। এবার দেখো, চিলড্রেন এজেস 6 to 12 ইউজুয়ালি থিঙ্ক টু কংক্রিট ওয়েজ। অর্থাৎ বিমূর্তভাবে কিন্তু 6 থেকে 12 বছর বয়স পর্যন্ত ছেলেরা কিন্তু তারা একটা ভাবনা আস্তে আস্তে শুরু করে। দিস ইজ ক্যান ইনক্লুড, যেটা যুক্ত করা যায়, থিঙ্ক লাইক হাউ টু কম্বাইন সেপারেট, মানে যুক্তভাবে আলাদাভাবে, অর্ডার অ্যান্ড ট্রান্সফর্ম অবজেক্ট অ্যান্ড অ্যাকশন। অর্থাৎ উদ্দেশ্য এবং তার অন্যান্য যে সকল অবজেক্টগুলো রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই যে তাদের একসঙ্গে কম্বাইন করা, সেপারেট করা, অর্ডার ট্রান্সফর্ম, একটা স্বচ্ছ বিষয় তৈরি করা, সেটা হচ্ছে কি হলো কগনিটিভ ডেভেলপমেন্ট। ওকে, তো দেখো কগনিটিভ ডেভেলপমেন্ট হচ্ছে কি না, তাদের যে জ্ঞানীয় যে সকল বিষয়গুলি, তাদের যে চিন্তাধারা, তাদের যে বিভিন্ন উন্নয়নের কারণ, পরিবর্তনের কারণ, ওকে, এইগুলো কিন্তু একসঙ্গে বিকাশকে বলা হচ্ছে কি জ্ঞানীয় বিকাশ। ওকে, এবারে দেখো এই তিনটি প্রধান জ্ঞানীয় তত্ত্ব রয়েছে। দেখো তিনটি প্রধান জ্ঞানীয় তত্ত্ব কি কি। দেখো, জ্ঞানীয় বিকাশের জন্য নিম্নলিখিত তিনটি প্রধান তত্ত্ব রয়েছে, সেটা হচ্ছে কি প্রাইগেটের জ্ঞানীয় উন্নয়ন তত্ত্ব, লেভ ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক জ্ঞানীয় তত্ত্ব, আর তত্ত্ব প্রক্রিয়াকরণ তত্ত্ব। ওকে, এবার দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব কি, যে পাইগেটের জিন পিয়াজের বা পাইগেটের যেটা হচ্ছে কি স্থানীয় জ্ঞানীয় উন্নয়নমূলক তত্ত্ব, অর্থাৎ জ্ঞানমূলক তত্ত্ব। সেই জ্ঞানমূলক তত্ত্বটা সবথেকে গুরুত্বপূর্ণ এই কারণে কিন্তু তোমরা দেখবে প্রতিটি ইয়ারের যদি তোমরা প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখো, যে পিয়াজের তত্ত্ব থেকে কিন্তু একটা না একটা প্রশ্ন অবশ্যই করে থেকে থাকে, একের অধিক প্রশ্ন থেকে থাকে। ওকে, তো চলো আমরা দেখে নেবো পরপর স্টেপ বাই স্টেপ কি কি রয়েছে এই জ্ঞানীয় তত্ত্বে। ওকে, দেখো আমরা একটু পিয়াজের সম্পর্কে জেনে নিই। দেখো তাহলে জিন পিয়াগেট 1800 দশকের শেষের দিকে সুইজারল্যান্ডের জন্মগ্রহণকারী মনোবিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম শিশুর বিকাশের উপর একটি পদ্ধতিগত অধ্যয়ন করেছিলেন। তাহলে তিনি হচ্ছে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন, তিনি একজন মনোবিজ্ঞানী ছিলেন। তিনি প্রথমে কি করেছিলেন, যার বিকাশের উপরে, শিশুদের বিকাশের উপরে কিন্তু তিনি অধ্যয়ন করেছিলেন। তিনি 20 শতকের উন্নয়নমূলক মনোবিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে আইকনিক ব্যক্তিত্বের একজন। তাহলে 20 শতকে তিনি সবচেয়ে সমস্ত যে সকল ব্যক্তিত্ব ছিল মনোবিজ্ঞানের ক্ষেত্রে, উন্নয়নমূলক যে সকল ব্যক্তিত্ব ছিল তাদের মধ্যে কিন্তু তিনি একজন। এবার পিয়াগেটের জ্ঞানীয় বিকাশের তত্ত্ব পরামর্শ দেয় যে কিভাবে শিশুরা অন্যদের
চেয়ে আলাদাভাবে চিন্তা করে, তাদের জ্ঞান মিথস্ক্রিয়া ধারণা এবং অভিজ্ঞতার উপর নির্মিত। এই তত্ত্বটি তার নিজের মেয়ে এবং ভাগ্নের সাথে এনকাউন্টার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তিনি বুঝেছিলেন যে কেন শিশুরা এমন প্রশ্নের ভুল উত্তর দেয় যার জন্য তাদের যুক্তিযুক্তভাবে চিন্তা করতে হয়। এটি তাকে বিশ্বাস করতে পরিচালিত করেছিল যে একজন শিশুর মন একজন প্রাপ্তবয়স্কের মন থেকে ভিন্ন ভিন্ন। তাহলে তিনি অবশ্যই কিন্তু তার নিজের মেয়ে এবং ভাগ্নের মধ্যে তিনি কিন্তু একটা এই তত্ত্বটি কিন্তু একটা এনকাউন্টারের মধ্যে দিয়ে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি বুঝেছিলেন যে শিশুরা কেন প্রশ্নের ভুল উত্তর দেয় এবং সেগুলো নিয়ে তারা চিন্তা করে। ওকে, এটি তাকে কিন্তু বিশ্বাস করতে অবশ্যই করে পরিচালিত করেছিল যে একজন শিশু এবং প্রাপ্তবয়স্কর মধ্যে কিন্তু ভিন্ন ভিন্ন একটা ধারণা রয়েছে। ওকে, এবার দেখো এটি স্বাভাবিকভাবে অনুভূত হয় যে শিশুর একটি প্রাপ্তবয়স্কের মনে একটি ছোটখাটো অভিযোজন, অর্থাৎ শিশুদের যে অনুভূত বা শিশুদের যে মন, সেই মনটা হচ্ছে কি একটা প্রাপ্তবয়স্কের মনে একটা ছোটখাটো অভিযোজন। এবার দেখো পিয়াজের বোঝার প্রথম আলো ছিল যে একটি শিশু একটি প্রাপ্তবয়স্কের থেকে ভিন্নভাবে চিন্তা করে। তাহলে একটা শিশু কিন্তু নিশ্চয়ইভাবে একটা প্রাপ্তবয়স্ক থেকে ভিন্নভাবে চিন্তা করে, কারণ একটা প্রাপ্তবয়স্ক যেভাবে চিন্তা করে শিশু সেভাবে চিন্তা করতে পারে না। ওকে, এবার বুদ্ধিমত্তার দক্ষতা অর্জনের সুযোগ সময়ের সাথে সাথে বিভিন্ন পর্যায়ে বিকাশ লাভ করে। একটি বয়স্ক শিশু একটি ছোট শিশু হিসেবে যৌক্তিক চিন্তার সঙ্গে দ্রুত হয় না। অর্থাৎ একটা যদি বয়স্ক শিশু আর একটা ছোট্ট শিশুর মধ্যে একটা যৌক্তিক যে চিন্তা, সেই চিন্তা কিন্তু দ্রুত হয় না। পরবর্তীতে তাদের চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য রয়েছে। এবার বড়রা শিশুদের চেয়ে বুদ্ধিমান নয়। দেখো হ্যাঁ, এইটা কিন্তু সব থেকে মাথায় রাখতে হবে যে বড়রা কিন্তু শিশুদের থেকে বুদ্ধিমান নয়। আমরা দেখেছি যে সকল শিশুরা তারা কিন্তু একটা যে কোনো বিষয় ধরে ফেলে এবং বড় বড় তারা অনেক রকম কথা বলে ফেলে, আমরা দেখেছি। এবার এটা ঠিক সে শিশুরা তাদের থেকে ভিন্ন ভিন্নভাবে চিন্তা করে। আর পাইরেট এই একটি শিশুর জ্ঞানীয় বিকাশ প্রক্রিয়া সম্ভাব্য সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলে। এটি তাদের জীবনের প্রাথমিক পর্যায়ের কর্ম অভিজ্ঞতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। ওকে, দেখো তাহলে জিন পিয়াজের তার জন্ম, তার সুইজারল্যান্ডে তিনি মনোবিজ্ঞানী ছিলেন। তিনি প্রথম কিন্তু শিশু বিকাশের অধ্যয়ন করতে শুরু করেছিলেন এবং তিনি হচ্ছে কি 20 শতকের উন্নয়নমূলক মনোবিজ্ঞানের মধ্যে তিনি একজন আইকনিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি প্রথমে কিন্তু এই তত্ত্বটি কি করেছিলেন, তার মেয়ে এবং ভাগ্নের সাথে একটা এনকাউন্টারের মধ্যে দিয়ে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন। তারপর তিনি বুঝতে চেষ্টা করেছিলেন যে শিশুরা কেন প্রশ্নের ভুল উত্তর দেয় এবং সেটা যুক্তিযুক্তভাবে চিন্তা করে। ওকে, তো এইভাবে কিন্তু তিনি তার জ্ঞানমূলক তত্ত্বটিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। ওকে, চলো দেখি নেক্সট পরপর জ্ঞানমূলক তত্ত্বের কি বলেছে দেখা যাক। এবার দেখো পিয়াজে তার জ্ঞানীয় মতবাদ ব্যাখ্যা করার জন্য কতগুলি পর্যায়ের মৌলিকভাবে তাত্ত্বিক অভিধা বা ধারণা প্রবর্তন করে। দেখো তিনি কিন্তু এই জ্ঞানীয় মতবাদটা ব্যাখ্যা করার জন্য কিন্তু কতগুলি মৌলিক অভিধা তিনি বা ধারণা প্রবর্তন করেছিলেন। এই তত্ত্বটি অনুধাবনের জন্য তাত্ত্বিক অভিধা সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। অবশ্যই দেখো সেই তাত্ত্বিক অভিধা যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে। ওকে, এবার দেখো স্কিমা। একটা স্কিমা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় পিয়াজের ক্ষেত্রে, কারণ স্কিমাটা দেখেছো তোমরা প্রতিবার কিন্তু পরীক্ষায় আসে, তো স্কিমাটা অবশ্যই করে মাথায় রাখতে হবে। এবং স্কিমার যে সকল বিষয় পরপর যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু আরো ভালোভাবে ডিটেলসভাবে জেনে নেবো। দেখো অবশ্যই আশা করছি এই ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। সমস্ত ডিটেলসে আমি কিন্তু একদম সুন্দর করে ছোট ছোট শর্ট করে আমি তোমাদের জন্য সমস্ত কিছু রেখেছি। ওকে, এবার দেখো স্কিমা হলো ক্রিয়ার ধরন বা মানসিক কাঠামো। ক্রিয়া কিন্তু একটা মানসিক কাঠামো যা জ্ঞান অর্জন এবং জ্ঞান সংগঠনের সাথে সংশ্লিষ্ট। ওকে, অর্থাৎ স্কিমা হচ্ছে এমন মানসিক একটা প্রক্রিয়া যা জ্ঞান অর্জন এবং জ্ঞান সংগঠনের সাথে কিন্তু সংশ্লিষ্ট। ওকে, আর জ্ঞান বিকাশের জন্য এই স্কিমার কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। তাহলে কি হচ্ছে স্কিমা? কি না, স্কিমা হচ্ছে এক ধরনের মানসিক কাঠামো বা এক ধরনের ক্রিয়ার ধরন যার মধ্যে কিন্তু শিক্ষার্থী জ্ঞান অর্জন করে, জ্ঞান সংগঠন করে। ওকে, এটা হচ্ছে কি স্কিমা। আর জ্ঞান বিকাশের ক্ষেত্রে কিন্তু স্কিমার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবার দেখো অভিযোজন প্রক্রিয়া। দেখো অভিযোজন হলো কি প্রাণী এবং পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়া। আমরা জানি যে অভিযোজন আমরা পরিবেশের মধ্যে কিন্তু প্রতিনিয়ত অভিযোজন করে চলেছি। এবার এই অভিযোজনটা কি হচ্ছে প্রাণী এবং পরিবেশের মধ্যে একটা পারস্পরিক ক্রিয়া, ঠিক আছে। আর এই অভিযোজনটাকে আবার কিন্তু দুটি সম্পূরকভাবে ধাপ রয়েছে জীবনব্যাপী যেটা পরিলক্ষিত হয়, অর্থাৎ আমাদের জীবনব্যাপী যেটা পরিলক্ষিত হয় দুটো ধাপ। সেটা কি কি দেখো, একটা হচ্ছে কি আত্মীকরণ এবং আর একটা সহযোজন। একটা আত্মীকরণ এবং আর একটা সহযোজন। ওকে,
এবারে এই আত্মীকরণ আর সহযোজনটা কি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। দেখো এই যে অপশনগুলো রয়েছে, এই যে ছোট ছোট অংশগুলো, স্কিমা, অভিযোজন, আত্মীকরণ, সহযোজন, এর মধ্যে কিন্তু প্রশ্ন অবশ্যই করে থাকতে পারে। এই করে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে বুঝে নিতে হবে। এবারে দেখো তাহলে আত্মীকরণ কি না, আত্মীকরণ হচ্ছে কি এমন একটি প্রক্রিয়া যার মধ্যে নতুন জ্ঞানের স্কিমাকে ফিট করা বা নতুন জ্ঞানের তথ্যকে ফিট করা। তাহলে আমরা জানি স্কিমা হচ্ছে একটা কি মানসিক কাঠামো যার মধ্যে কিন্তু জ্ঞান অর্জন হয় বা জ্ঞান সংগঠন হয়ে থাকে। আর এখানে হচ্ছে কি আত্মীকরণ, কি আত্মীকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মধ্যে কি নতুন জ্ঞানগুলো বা তত্ত্বকে সেখানে ফিট করা হয়। ওকে, তাহলে নতুন জ্ঞানগুলি সেই স্কিমার মধ্যে সংযোজন করা বা সংযুক্ত করাটা হচ্ছে কি আত্মীকরণ। এবার দেখো আত্মীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মধ্যে কি নতুন জ্ঞান বা তথ্যকে বিদ্যমান স্কিমার সাথে আত্মীকরণ করা হয়। তাহলে দেখো নতুন জ্ঞানগুলো যখন হচ্ছে কি তত্ত্বকে এই স্কিমার সঙ্গে ফিট করা হয় বা স্কিমার সাথে বিদ্যমান করা হয়, তখন সেটা হচ্ছে কি আত্মীকরণ। এইরকম কিন্তু প্রশ্ন একটা অবশ্যই থাকে বা তোমরা আমাদের প্র্যাকটিস শিটে আমরা আলোচনা করেছি। এবার দেখো উদাহরণস্বরূপ ছোট শিশুর অনেক যখন কোনো ছাগল থেকে তাকে কুকুর বা ভেউ শব্দ দ্বারা তারা কিন্তু চিহ্নিত করে, অনেক সময় ভুল করে। তো এই যে নতুন প্রাণী অর্থাৎ ছাগলটিকে তারা কুকুর স্কিমার সাথে আত্মীকরণ করে ছাগলকে কুকুর বলে মনে করে। তাহলে কি হচ্ছে না, ছাগলকে তারা কুকুর বলে অনেক সময় কিন্তু মনে করছে, করে তারা ভেউ ভেউ শব্দ দ্বারা চিহ্নিত করছে, এবং সেটা তখন কি হচ্ছে যে তারা জানে কুকুর যে ভেউ ভেউ শব্দ করে, সেই কুকুর ভেউ ভেউ শব্দ করে মানে তারা ছাগলটাও ভেউ ভেউ শব্দ করে। এইভাবে কিন্তু তারা ছাগলটা কুকুর বলে মনে করে তারা কিন্তু সেটাকে স্কিমার সাথে আত্মীকরণ করে নিচ্ছে। ওকে, নেক্সট দেখো এবারে সহযোজন। সহযোজন কি বলেছে দেখো না, সহযোজন বিষয়টা হচ্ছে কি কোনো পরিস্থিতিতে মানে বিষয়গুলিকে খাপ খাইয়ে নেওয়া। ওকে, দেখো সহযোজন হলেও পরিবেশ পরিস্থিতি বুঝে খাপ খাইয়ে নেওয়া। অর্থাৎ আগে আমরা দেখলাম কি আত্মীকরণ না, আত্মীকরণ নতুন তথ্যগুলোকে স্কিমার সঙ্গে ফিট করা, অর্থাৎ স্কিমার সঙ্গে বিদ্যমানের সংযোজন করা, তার সেটা হচ্ছে কি আত্মীকরণ। আর সহযোজনটা কি হচ্ছে, সহযোজন হচ্ছে কি পরিবেশের পরিস্থিতি বুঝে কিন্তু নিজেকে খাপ খাইয়ে নেয়। ওকে, আর অন্যভাবে কি বলা যায় দেখো, সহযোজন প্রক্রিয়া পূর্ববর্তী ধারণা স্কিমাকে এমনভাবে পরিবর্তন করা হয় যাতে সেটা নতুন ধারণাকে সহজেই তার সাথে মানিয়ে নিতে পারে। অর্থাৎ এই সহযোজন প্রক্রিয়া পূর্ববর্তী ধারণা স্কিমাকে এমনভাবে পরিবর্তন করে নেওয়া হয় সেটা যেন নতুন ধারণাকে তারা সহজে মানিয়ে নিতে পারে। ওকে, যেমন ধরো শিশু যদি চোষার কথা ধরা যাক, অর্থাৎ শিশু যখন কোনো কিছু চষে, ঠিক আছে, প্রথম মাসের মধ্যে সে কোনো হচ্ছে গিয়ে মধু চুষি বা ঘেটু চুষি বা দুধ খায়, স্তনের বোঁটা আঙুল চষে তারা। অর্থাৎ এই যে চষার মধ্যে দিয়ে যখন তারা স্তন চষে, তখন সেই স্তন চষার মধ্যে দিয়ে তারা কিন্তু যে দুধের স্বাদটা পায়, তারা ভাবে যে অন্যান্য সমস্ত কিছু এইভাবে কিন্তু চুষলে তার মধ্যে কিন্তু এরকম কিছু স্বাদ পেতে পারে। ওকে, তাহলে তারা এই অভিজ্ঞতা প্রয়োগ করে কি করে, এই অভিজ্ঞতা প্রয়োগ করে কিন্তু তারা চোষা বা খাওয়াটা তারা কিন্তু সমস্ত বস্তুগুলোকে চুষতে শুরু করে। তাহলে তখন তারা আবার বুঝতে পারে যে কিছু কিছু জিনিস আছে যেগুলো কিন্তু চোষা বা খাওয়া যায় না। ওকে, এবার দেখো চোষার অভিজ্ঞতা অর্জন করে কি কি, দেখো আঙুল, দুধ, মধু বা অন্য কিছু। এছাড়া অভিজ্ঞতার প্রয়োগ করে তারা বুঝতে শেখে যে কিছু কিছু বস্তু আছে যারা চোষা বা খাওয়া যায় না, যেগুলো দেখো বললাম আমি। আবার কিছু জিনিস আছে যেগুলোকে খাওয়া যায় না, অর্থাৎ কিছু কিছু জিনিসগুলোকে খাওয়া যায়, অর্থাৎ চুষে সেগুলোকে খাওয়া যায়। আবার দেখা যায় কিছু কিছু জিনিস আছে সেগুলোকে কিন্তু চুষে খাওয়া যায় না। ওকে, অর্থাৎ এই যে পরিস্থিতি, এমন কিছু জিনিস যেগুলোকে চুষে খাওয়া যায়, আবার এমন কিছু জিনিসগুলো যেগুলোকে চুষে খাওয়া যায় না, এই যে পরিবেশ পরিস্থিতিতে তারা এগুলোকে নিজেকে খাপ খাইয়ে নেয়, নিজেকে সেখানে মানিয়ে তোলে, সেটাই হচ্ছে কি সহযোজন। ওকে, এবার দেখো আত্মকেন্দ্রিকতা কি, দেখো আত্মকেন্দ্রিকতা হচ্ছে কি ইকোসেন্টারিজম হলো একমাত্রিক চিন্তনের ফলশ্রুতি। অর্থাৎ এখানে হচ্ছে কি কেবলমাত্র নিজেরটা চিন্তা করা, এখানে নিজেরটা চিন্তা করা। দেখো আত্মকেন্দ্রিকতার কেন্দ্রবিন্দু হচ্ছে শিশু নিজে, অর্থাৎ শিশু নিজে কিন্তু আত্মকেন্দ্রিক হয়। সে যা ভাবে বা করে সবকিছু কিন্তু তার নিজেকে ঘিরে সম্পাদিত হয়ে থাকে, সে যা ভাবে সব নিজেকে ঘিরে কিন্তু সম্পাদিত হয়ে থাকে। যেমন দেখো কি বলা যায় যে সে মাকে চিন্তা করে আমার মা, বাবাকে চিন্তা করে আমার বাবা হিসেবে কিন্তু তারা চিন্তা করে। অর্থাৎ সে নিজের একটা অর্থাৎ নিজের সমস্ত বিষয়টাকে চিন্তা করতে শুরু করে।
ওকে, এবার দেখো পেঁয়াজের মত অনুযায়ী শিশুর মানসিক বিকাশ একটি নির্দিষ্ট ধারা অনুযায়ী অগ্রসর হয় এবং তার জ্ঞানের বয়সের সাথে সাথে কয়েকটি নির্দিষ্ট ধাপে সম্পূর্ণ হয়। দেখো তাহলে কি হচ্ছে, একটা এই যে জ্ঞানীয় বিকাশটা, সেই জ্ঞানীয় বিকাশটা কি হচ্ছে, একটা বয়সের সাথে সাথে কিন্তু নির্দিষ্ট ধাপে ধাপে সংগঠিত হয় বা সম্পূর্ণ হয়। এবার সেই ধাপগুলো কি কি আমরা একটু দেখে নেবো। ওকে, তো চলো এবার দেখো, এবার আসছে আমরা মূল পর্যায়ে যে জ্ঞানীয় বিকাশের 4টি পর্যায়। দেখো এই মূল পর্যায়ে দেখো জ্ঞানীয় বিকাশের যে 4টি পর্যায় রয়েছে সেটা কিন্তু পরপর আমরা ডিটেলসে আলোচনা করবো এবং আশা করছি সে সমস্ত এমনভাবে রেখেছি তো অবশ্যই তোমরা একটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে কোন পর্যায়ে কি ঘটে, কিভাবে ঘটছে। ঠিক আছে, দেখো পাইজেটের মতে শিশুর বুদ্ধিমত্তা বিভিন্ন ধাপে ধাপে বিকশিত হয়। মন ফোঁকানো জ্ঞানীয় বিকাশের পথটি একটি সার্বজনীন পদ্ধতির মধ্যে দিয়ে যায়। সংস্কৃতি নির্বিশেষে আপনার সন্তান একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, অর্থাৎ সংস্কৃতি নির্বিশেষে সমস্ত সন্তান কিন্তু এই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। এবার শুধুমাত্র তাদের জন্য গতি পরিবর্তিত হতে পারে, কিন্তু একটি শিশুর জ্ঞানীয় বিকাশের 4টি ধাপ নিচে দেওয়া হলো। এবার দেখো তাহলে শুধুমাত্র তাদের গতি প্রকৃতি পরিবর্তন হতে পারে, কিন্তু তারা কিন্তু এই 4টে ধাপের মধ্যে দিয়ে প্রত্যেকটা শিশু যাবে। এবার 4টে ধাপ কি কি দেখো, যে জ্ঞানীয় বিকাশের 4টি পর্যায়ের কথা বলা হয়েছে। দেখো সেন্সরি মোটর পর্যায়, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল পর্যায় বা স্টেজ, আর একটা হচ্ছে আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়। এবার দেখো সেন্সরি মোটর পর্যায়টি কি হচ্ছে, দেখো জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। দেখো এখানে সেন্সরি মোটর স্টেজ, বার্থ থেকে 2 ইয়ার্স। দেখো এই সময় কি হচ্ছে, ছেলেরা হামাগুড়ি দিচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, ওকে, তারপরে দেখো এরা হাঁটতে শুরু করে। এবং দেখো প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর বয়স, প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর বয়সে তারা হাসি খুশি হচ্ছে আস্তে আস্তে। তারপরে দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ হচ্ছে 7 থেকে 11 বছর বয়সে, কংক্রিট অপারেশনাল স্টেজ। তারপরে আনুষ্ঠানিক অপারেশনাল স্টেজ, অর্থাৎ এই সময় কিন্তু তারা প্রকৃতভাবে বিমূর্ত চিন্তা করতে শুরু করে 11 বছরের উপরে। ওকে, 11 বছরের উপরে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে তারা চিন্তা ভাবনা শুরু করে। তা ফর্মাল অপারেশনাল স্টেজ, তাহলে 12 বছর আপ। এখানে দেখো 11 বছর পর্যন্ত আমরা যদি এখানে ধরি, তাহলে এখান থেকে 12 বছরের উপরে কিন্তু এই আনুষ্ঠানিক অপারেশনাল স্টেজ, দ্য ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে 4টে ভাগে আমরা ভাগ করেছি জিন পাইজেট থিওরি। ওকে, তাহলে পাইজেট থিওরিকে কগনিটিভ ডেভেলপমেন্ট, অর্থাৎ এই কগনিটিভ ডেভেলপমেন্ট আমরা কিন্তু 4টে ভাগ করেছি। একটা হচ্ছে সেন্সরি মোটর স্টেজ, এর জন্ম থেকে 2 বছর বয়স। দেখো এই যে স্টেজ, 4টে স্টেজ কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত সেন্সরি মোটর স্টেজ। এবার দ্য প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। তারপরে কংক্রিট অপারেশনাল স্টেজ 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত। তারপরে দেখো ফর্মাল অপারেশনাল স্টেজ 12 থেকে তার উপরে বা 11-র উপর থেকে কিন্তু আমরা ধরি কি, যে ফর্মাল অপারেশনাল স্টেজ বা আনুষ্ঠানিক অপারেশনাল স্টেজ। ওকে, এবার এই প্রত্যেকটা স্টেজে আমাদের কি কি হয় বা শিশুদের কিভাবে কি হয় সেটা আমরা একটু জেনে নেব। দেখো এবার দেখো যে জিন পিয়াগেটের বা পাইজেটের তত্ত্বের মূল বিষয়গুলি কি কি। এবার দেখো প্রত্যেকটা তত্ত্বের মূল বিষয় কি, জ্ঞানীয় বিকাশ জিন পিয়াগেটের তত্ত্বের মূল বিষয়গুলি হচ্ছে নিম্নরূপ। কি কি, দেখো সেন্সরি মোটর পর্যায়ে জন্ম থেকে 2 বছর বয়সে এখানে বস্তুর স্থায়িত্ব। ওকে, তাহলে প্রথমটাতে কি হচ্ছে, জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত তারা বস্তুর স্থায়িত্ব নিয়ে কিন্তু ব্যবহার করবে বা বস্তুর স্থায়িত্ব দেখে কিন্তু তারা অনুভব করবে সমস্ত কিছু। তারপরে দেখো প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত দেখো প্রতীকী চিন্তা আসে এখানে শিশুদের মধ্যে। তারপরে দেখো কংক্রিট অপারেশনাল পর্যায়ে 7 থেকে 11 বছর, এখানে হচ্ছে অপারেশনাল চিন্তা, অর্থাৎ এখানে তারা কিন্তু আস্তে আস্তে চিন্তা করতে শুরু করে। তারপরে দেখো আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়, অর্থাৎ 12 বছরের উপরে এখানে বিমূর্ত ধারণা, অর্থাৎ এখানে তারা বিমূর্ত চিন্তা করতে কিন্তু শুরু করে। তাহলে দেখো এই 4টি পর্যায়ে প্রত্যেকটার মূল বিষয় কি আছে। প্রথম পর্যায়ে শিশুরা তারা বস্তুর স্থায়িত্ব নিয়ে কিন্তু তারা বিভিন্ন স্থায়িত্ব থেকে তারা কিন্তু বুঝতে পারে। তারপরে কি হচ্ছে, প্রতীকী চিন্তা। দেখো প্রি অপারেশনাল স্টেজে কি হচ্ছে, তারা প্রতীকী চিন্তা করতে শুরু করে, বিভিন্ন বিষয়কে প্রতীকী ভেবে তারা কিন্তু চিন্তা করতে শুরু করে। তারপরে দেখো অপারেশনাল পর্যায়ে অবশ্যই করে তারা কংক্রিট অপারেশনাল পর্যায়ে এই সময় থেকে তারা চিন্তা করতে শুরু করে 7 থেকে 11 বছর বয়সে। এবং আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়ে যেখানে হচ্ছে কি, তারা বিমূর্ত চিন্তা করতে শুরু করে বা বিমূর্ত ধারণাগুলি তারা করতে শুরু করে। নেক্সট
বেশ, এবারে দেখো আমরা একটু ডিটেলসে জেনে নেব সেন্সরি পর্যায় বা জন্ম থেকে 2 বছর। জন্ম থেকে 2 বছর সেন্সরি মোটর পর্যায়ে কি কি হচ্ছে দেখো, সেন্সরি মোটর পর্যায়ে জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত শিশুদের বিকাশের অন্তর্ভুক্ত। এবার প্রধান বৈশিষ্ট্য এবং পর্যায়ের উন্নয়নমূলক পরিবর্তন হয়। এবার দেখো শিশুরা কিন্তু তাদের ক্রিয়া সংবেদনের মাধ্যমে বিশ্বকে বোঝে, অর্থাৎ তাদের ক্রিয়া এবং সংবিধানের মধ্যে দিয়ে কিন্তু বিশ্বকে বোঝে। তারপরে দেখো তারা প্রয়োজনীয় ক্রিয়ার সম্পর্কে শেখে, যেমন চুষা, আগড়ে ধরা, শোনা, তাকানো। একটু আগে আমরা আলোচনা করছিলাম, দেখো প্রত্যেকটা কিন্তু আমি পয়েন্ট আকারে তুলে দিয়েছি। অবশ্যই করে দেখো সেন্সরি মোটর স্টেজে কি কি হয়। দেখো সেন্সরি মোটর স্টেজে তারা কি হচ্ছে, তারা ক্রিয়া এবং সংবেদনের মধ্যে দিয়ে কিন্তু তারা বিশ্বকে বোঝে, অর্থাৎ এই সময় কিন্তু তারা হাত, কান, নাক দিয়ে তারা কিন্তু কোনো কিছুকে স্পর্শ করে তারা কিন্তু সেগুলোকে চিন্তা করতে শুরু করে। এবং তারা দেখো ক্রিয়া সম্পর্কে বিভিন্ন চষে বা শোনে, তাকায়। যখন আমরা ছোটবেলা দেখেছি আমরা শিশুরা কি করে, তখন যে কোনো শব্দ শুনে কিন্তু তারা সেদিকে তাকানোর চেষ্টা করে, সেটা তারা বোঝার চেষ্টা করে, চোখ কান নাক দিয়ে সমস্ত কিছু দিয়ে তারা বোঝার চেষ্টা করে, ইন্দ্রিয়গুলির মাধ্যমে তারা বোঝার চেষ্টা করে। তারপরে দেখো তারা অবজেক্টের স্থায়িত্ব বিকাশ করে, জিনিসগুলি দেখা যায় না বা লুকানো না গেলেও বিদ্যমান থাকবে, একটি স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। তারা বুঝতে পারে যে ক্রিয়াকলাপ তাদের চারপাশের বিশ্বের প্রভাব ফেলতে পারে, অর্থাৎ তারা বুঝতে পারে যে তাদের ক্রিয়াকলাপগুলি কিন্তু চারপাশের বিশ্বের মধ্যে প্রভাব ফেলতে পারে। তারপরে দেখো টাল এবং ত্রুটির অভিজ্ঞতার মাধ্যমে জিনিসগুলি শেখা হয়, অর্থাৎ তারা একটা কাজ করে, আবার কি হয় সেই কাজটা হচ্ছে দেখা যায় ভুল। যেমন চোষার ক্ষেত্রে যদি আমরা ধরি, কোনো কিছু একটা চুষছে, যেমন তারা স্তন চুষার মধ্যে দিয়ে তারা ভাবে যে সমস্ত কিছু যে চুষলে সেখান থেকে কিন্তু কিছু পাওয়া যায়, কিন্তু আবার দেখা যাচ্ছে এমন কিছু বিষয় রয়েছে যেখান থেকে তারা চুষলে সেটা কিন্তু তারা পায় না। অর্থাৎ এরকমভাবে কি প্রত্যেকটা জিনিসকে তারা ট্রাই করে এবং তার মধ্যে দিয়ে ভুল ত্রুটির মধ্যে দিয়ে কিন্তু তারা শেখে। ওকে, তারা দেখে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চুষে কিছু খাওয়া যায় না। তারা জ্ঞানীয় ক্ষমতার বিকাশ করে, প্রতিনিধিত্বমূলক নাটক, মানুষ তাদের চারপাশের বস্তু থেকে সব পার্থক্য, অর্থাৎ তারা কিন্তু চারপাশে যে সকল মানুষ রয়েছে তাদের মধ্যে একটা নিজস্ব পার্থক্য থাকে। শিশুরা দেখো সংবেদনশীল হয়, কার্যকলাপ নড়াচড়ার মাধ্যমে বিশ্ব সম্পর্কে শেখে। একটু আগে বললাম যে তারা হাত, কান, চোখ, তারা ইন্দ্রিয় দ্বারা কিন্তু সমস্ত কিছুকে বুঝতে পারে এবং চিন্তা করতে শুরু করে। এই পর্যায়ের মূল ফোকাস হলো যে বস্তুর স্থায়িত্ব সম্পর্কে একটি বোঝার বিকাশ করা। এটি প্রস্তাব করে যে একটি বস্তু বিদ্যমান, এমনকি যদি আপনার শিশু এটি দেখতে পায় না। এই পর্যায়ে শৈশবকাল অভিজ্ঞতা সম্পর্কে আরো বেশি হয়। তারা প্রতি সেকেন্ডে নতুন কিছু আবিষ্কার করতে পারে। তাদের মৌলিক ইন্দ্রিয় প্রতিচ্ছবি তাদের পার্শ্ববর্তী পরিবেশের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। এই পর্যায়ে জ্ঞানীয় বিকাশ, শারীরিক ক্রিয়া, ভাষার সংকেত বিকাশে সহায়তা করে। শেষ পর্যায়ে তারা প্রতিনিধিত্বমূলক চিন্তাভাবনা করতে শুরু করে। তাহলে দেখো এরা কিন্তু ভাষার বিভিন্ন সংকেত বিকাশে কিন্তু সহযোগিতা করে। এই পর্যায়ে তারা বিভিন্ন সংকেত বিকাশ করে, সংকেতের মধ্যে দিয়ে কিন্তু তারা সমস্ত কিছু একটা প্রকাশ করতে চেষ্টা করে, ঠিক আছে। এবং এই পর্যায়ে শেষের দিকে কি হচ্ছে, তারা চিন্তাভাবনা কিন্তু প্রতিনিধিত্বমূলক চিন্তাভাবনা, যেমন বললাম যে হাত পা তারা বিভিন্ন ইন্দ্রিয় দিয়ে তারা চিন্তাভাবনা করতে কিন্তু শুরু করে ধীরে ধীরে। ওকে, নেক্সট 2 নম্বর কি বলেছে দেখো, 2 নম্বরে প্রি অপারেশনাল স্টেজ, অর্থাৎ প্রি অপারেশনাল স্টেজ, প্রাক সক্রিয়তার স্তর। ওকে, এবারে 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত দেখো প্রি অপারেশনাল পর্যায়ে 2 থেকে 7 বছর বয়সী বাচ্চাদের জ্ঞানী বিকাশ জড়িত রয়েছে। এর নিম্নলিখিত প্রধান বৈশিষ্ট্য এই পর্যায়ে উন্নয়নমূলক পরিবর্তন। উন্নয়নমূলক কি পরিবর্তন হচ্ছে এবং কি কি বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা একটু দেখে নেবো। দেখো শিশু একটি প্রতীকী চিন্তা দিতে শুরু করে। দেখো তারা প্রতীকী চিন্তা দিতে কিন্তু আস্তে আস্তে শুরু করছে প্রি অপারেশনাল স্টেজ থেকে। তারা বস্তু প্রদর্শনের জন্য ছবি, শব্দ ব্যবহার করতে কিন্তু শুরু করে। তারা বস্তু প্রদর্শনের জন্য বিভিন্ন ছবি, তারা শব্দ, সেই তার মধ্যে দিয়ে কিন্তু তারা বস্তু প্রদর্শন করতে পারে। তারপর যেমন কিছু হচ্ছে কোনো শব্দ হচ্ছে, সেই শব্দ দেখে তারা কিন্তু বুঝতে পারে যে এটা কিসের শব্দ হচ্ছে, বা কোনো ছবি দেখে বুঝতে পারে তারা এটা কিসের ছবি। তারপর দেখো অহংকেন্দ্রিক ও স্বজ্ঞান হতে পারে, অর্থাৎ তখন তারা ধীরে ধীরে 2 থেকে 7 বছর বয়স মানে তাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে তারা অহংকেন্দ্রিক হতে পারে এবং তাদের মধ্যে একটা জ্ঞান ধীরে ধীরে তারা নিজেরা বিভিন্ন কিছু বুঝতে পারে বা বুঝতে চেষ্টা করে। তারা ভাষা এবং চিন্তার দক্ষতা বিকাশ করে। দেখো এই পর্যায়ে কি হচ্ছে, ভাষা এবং তাদের চিন্তার কিন্তু দক্ষতার বিকাশ শুরু হয়ে যাচ্ছে। আর বিষয়গুলিকে সুনির্দিষ্টভাবে চিন্তা করে, তারা বিষয়গুলিকে কিন্তু সুনির্দিষ্টভাবে চিন্তা করতে
শুরু করে। এবার এই পর্যায়ে শিশুর স্মৃতিশক্তি এবং কল্পনা শক্তি দক্ষতা কল্পনা যে শক্তি সেটা হচ্ছে কি শক্তিশালী হয় এবং পূর্ববর্তী পর্যায়টিকে ভাষা বিকাশের একটি ভিত্তি পর্যায় হিসেবে বিবেচনা করা যেতে পারে যদি প্রি অপারেশনাল স্টেজ সম্পূর্ণরূপে ভাষার দক্ষতার উত্থান ঘটায়। অর্থাৎ যদি প্রি অপারেশনাল স্টেজটা ভাষার দক্ষতা যদি উন্নয়ন ঘটে তাহলে আমরা এই পূর্ববর্তী এর আগের পর্যায়ে সেন্সরি মোটর স্টেজটাকে কিন্তু ভাষার বিকাশের একটা ভিত্তি পর্যায় হিসেবে আমরা ধরতে পারি। দেখো ভান নাটক থেকে অনেক কিছু তারা শিখে যায়, তো প্রায় সহানুভূতি এবং যৌতিক দক্ষতা অন্যদের দৃষ্টিভঙ্গি বোঝার সাথে লড়াই করে। জিনিসগুলি এখন তাদের জন্য অনেক কঠিন। এবার এই পর্যায়ে অহংকেন্দ্রিক স্বজ্ঞাত হওয়ার বৈশিষ্ট্য আরেকটি কারণ, এটি একটি শিশুকে তাদের দৃষ্টিভঙ্গির বাইরে চিন্তা না করতে বাধা দেয়। অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গির বাইরে কিন্তু তারা যদি চিন্তা ভাবনা করে সেই চিন্তা ভাবনা করতে কিন্তু তাদের বাধা দেয়। ওকে, এবং তারা অভ্যন্তরীণভাবে যে বিশ্বের প্রতিনিধিত্ব করার কিন্তু ক্ষমতা অর্জন করে। অর্থাৎ তাদের নিজের মধ্যে যে সমস্ত বিশ্বের সমস্ত কিছুকে তারা প্রতিনিধিত্ব করতে শুরু করে। ওকে, 3 নম্বর কি বলেছে দেখো, কংক্রিট অপারেশনাল পর্যায়। অর্থাৎ কংক্রিট অপারেশনাল পর্যায়টা কি হচ্ছে 7 থেকে 11 বছর মূর্ত সক্রিয়তার স্তর। ওকে, এবার দেখো কংক্রিট অপারেশনাল স্টেজ বা 7 থেকে 11 বছর বয়সী শিশুদের হচ্ছে কংক্রিট অপারেশনাল পর্যায়, ঠিক আছে, বা মূর্ত সক্রিয়তার স্তর। এটা হচ্ছে কি এই 2 থেকে 11 বছর বয়স পর্যন্ত কিন্তু এদের এই বয়সটাকে জ্ঞানীয় বিকাশের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়। ওকে, এবার এর প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি আমরা একটু দেখে নিই দেখো, এবং উন্নয়নমূলক পরিবর্তন কি কি হচ্ছে। শিশু সুনির্দিষ্ট ঘটনার মাধ্যমে যৌক্তিকভাবে চিন্তা করতে শেখে, তারা সংরক্ষণের ধারণা অর্জন করে, তারা যুক্তিবিদ্যা এবং সংগঠনের দক্ষতা অর্জন করে, কিন্তু এখনো খুব সুনির্দিষ্ট। তারপরে দেখো তারা প্রবর্তক যুক্তি বিকাশ করে, তারা কম অহংকেন্দ্রিক এবং বাইরের বিশ্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠে। এবার দেখো তাহলে কি হচ্ছে, তারা কিন্তু এই পর্যায়ে তারা যৌক্তিক চিন্তা করতে শেখে। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে যৌক্তিক চিন্তা করতে শুরু করে বা শেখে কোন পর্যায় থেকে, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু কংক্রিট অপারেশনাল স্টেজে কিন্তু তারা যৌক্তিক চিন্তা করতে শেখে এবং তারা সংরক্ষণের বিভিন্ন ধারণা অর্জন করে, তারা বিভিন্ন বিষয়গুলিকে যুক্তি দিয়ে কিন্তু সেখানে বিশ্লেষণ করতে শুরু করে, সংগঠনের দক্ষতা অর্জন করতে শুরু করে, তারা বিভিন্ন বিষয় যুক্তি দিয়ে বিশ্লেষণ করার যে ক্ষমতা, সেই ক্ষমতার কিন্তু বিকাশ শুরু হয়ে যায়। এবং তারা আস্তে আস্তে যখন আমরা দেখেছি যে 2 নম্বরে তারা কিন্তু অহংকেন্দ্রিক হয়ে থাকতো, বেশিটা নিজের দিকটা ভাবতো, এবং আস্তে আস্তে তারা অহংকেন্দ্রিকতাটা দূরে চলে যায় এবং আস্তে আস্তে তারা সমস্ত বিশ্ব সম্পর্কে একটা সচেতন হয়ে ওঠে যে সমস্ত বিশ্বের মধ্যে কি রয়েছে এবং বিশ্বের মধ্যে কে কি কোথায় কি করতে চাইছে বা কি বলতে চাইছে সেই বিশ্ব সম্পর্কে তারা কিন্তু সম্পূর্ণভাবে সচেতন হয়ে ওঠে। ওকে, এবং শিশুরা কম অহংকেন্দ্রিক হয়ে ওঠে, তারা তাদের চারপাশে মানুষের দৃষ্টিভঙ্গি বুঝতে শুরু করে। যেটা বললাম যে তারা তাদের চারপাশের মানুষের কিন্তু দৃষ্টিভঙ্গি বুঝতে শুরু করে, যেটা আগের পর্যায়ে বা তার আগের পর্যায়ে কিন্তু যেটা হয়ে ওঠে না। সেটা হচ্ছে কি কংক্রিট অপারেশন পর্যায়ে তারা বিশ্ব সম্পর্কে কিন্তু তারা বুঝতে পারে, তার মানুষের দৃষ্টিভঙ্গিগুলো বুঝতে শুরু করে এবং এটি অনন্য চিন্তাভাবনা ও অনুভূতির বিকাশের দিকে পরিচালিত করে। তাদের মধ্যে একটা আলাদা চিন্তাভাবনা এবং তারা অনুভূতির মধ্যে দিয়ে কিন্তু পরিচালিত হয়। শিশু বুঝতে পারে যে চিন্তাভাবনা এবং মতামত বাকিদের থেকে আলাদা হয়। যৌক্তিক চিন্তাভাবনা এবং পদ্ধতিগত ম্যানিপুলেশন দ্বারা এই ধরনের বিকাশ সর্বোচ্চভাবে চিহ্নিত করা হয়, যেহেতু এটি জ্ঞানীয় বিকাশ প্রক্রিয়ার বড় পরিবর্তন আনে। তাদের মাথায় জিনিস বের করতে শুরু করে, মানে তাদের মাথায় বিভিন্ন রকম জিনিস বের করতে শুরু করে, বিভিন্ন রকম চিন্তার মধ্যে দিয়ে বিভিন্ন ক্রিয়েটিভিটি করতে শুরু করে। এটি অপারেশনাল চিন্তা হিসেবে পরিচিত। অর্থাৎ তারা যে সকল কিন্তু বিভিন্ন জিনিস তার মাথার মধ্যে বের করে, তারা সেগুলো হচ্ছে কি একটা অপারেশনাল চিন্তা হিসেবে কিন্তু পরিচিত হয়। ওকে, তো বন্ধুরা দেখো অবশ্যই করে যে কংক্রিট অপারেশন স্টেজের এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো সব থেকে তোমাদেরকে মনে রাখতে হবে না। এটা যৌক্তিকভাবে চিন্তা করতে শুরু করে, সমস্ত রকম সংরক্ষণের ধারণা তাদের মধ্যে অর্জন হয়, যুক্তিবিদ্যা দিয়ে এবং তাদের মধ্যে যে সংগঠন দক্ষতা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পায় এবং কোনো কিছুকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে চেষ্টা করে তারা, এবং তারা অহংকেন্দ্রিকতা অর্থাৎ তাদের নিজের দিকটা একটু কম ভাবে, তখন তারা ধীরে ধীরে কিন্তু বিশ্বের দিকটা একটু ভাবতে শুরু করে। ওকে, বিশ্ব সম্পর্কে তারা সচেতন হয় এবং চারপাশে যারা মানুষ রয়েছে সেই মানুষের কিন্তু দৃষ্টিভঙ্গি তারা বুঝতে শুরু করে। এবার দেখো 4 নম্বর বলছে আনুষ্ঠানিক অপারেশনাল
পর্যায় বা 12 বছর, 12 থেকে তার বেশি বয়স যেটা হচ্ছে আনুষ্ঠানিক বা 11 বছরের উপরে থেকে শুরু হয়। দেখো এই আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়ে 12 বছর বা তার বেশি বয়সের বাচ্চারা কিন্তু জড়িত এবং নিম্নলিখিত প্রধান বৈশিষ্ট্য এই পর্যায়ে উন্নয়নমূলক পরিবর্তন, অর্থাৎ এর প্রধান যে সকল বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলি কি কি আমরা একটু দেখব এবং কি কি পরিবর্তন হচ্ছে। দেখো শিশুরা বিমূর্ত ধারণাগুলি নিয়ে কিন্তু ভাবতে বা মোকাবিলা করতে শুরু করে। তাহলে শিশুরা তারা বিমূর্ত ধারণাগুলি নিয়ে এবং ভাবতে এবং মোকাবিলা করতে কিন্তু শুরু করে। তারা অনুমানমূলক পরিস্থিতির সাথে যুক্তি দেখাতে শুরু করে, অর্থাৎ কোনো কিছুকে অনুমান করা হয় সেই অনুমান ক্ষেত্রে কিভাবে তার যুক্তি দিয়ে সেটা সঠিক বা বেঠিক সেটা কিন্তু তারা করতে শুরু করে এবং বিমূর্ত চিন্তার বিকাশ ঘটে। অবশ্যই তারা বিমূর্ত চিন্তার মধ্যে তাদের মধ্যে কিন্তু বিকাশ ঘটে থাকে এবং নৈতিক, সামাজিক, দার্শনিক, নৈতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলি নিয়ে তারা ভাবতে শুরু করে। যারা বিমূর্ত চিন্তার অর্থাৎ যেগুলো কিন্তু বিমূর্ত চিন্তার অবশ্যই করে প্রয়োজন হয়। এবার দেখো তারা অনুমানমূলক যুক্তি বিকাশ করে। একটু আগে আমরা দেখলাম অনুমানমূলক পরিস্থিতির সাথে যুক্তি করতে শেখে, তেমনি অনুমানমূলক যুক্তি তারা বিকাশ ঘটায়। এটি প্রাইগেটের জ্ঞানীয় বিকাশের পর্যায়ক্রমে একদম কি হচ্ছে চূড়ান্ত পর্যায়। অর্থাৎ এখানে ডিডাকটিভ যুক্তি দেখো বিমূর্ত ধারণা বোঝার দ্বারা কিন্তু চিহ্নিত করা হয়। অর্থাৎ এখানে ডিডাকটিভ যুক্তি বিমূর্ত ধারণা কিন্তু এই স্তরে কিন্তু বোঝা যায়। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন হতে পারে যে বিমূর্ত ধারণা বা ডিডাকটিভ যুক্তি কোন স্তরের বিকাশ ঘটে, তখন কিন্তু অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়ে। দেখো তাহলে কি বলেছে এখানে, তারা একটি সমস্যার বিকল্প সমাধান সম্পর্কে চিন্তা করার সম্ভাবনা বিকাশ করে, এমনকি তারা বাইরের তাদের বৈজ্ঞানিক যুক্তি ও বিমূর্ত এবং সমাধান সম্পর্কে বিকাশে সহায়তা করে। অনুমানমূলক পরিস্থিতিগুলিকে পদ্ধতিভাবে মোকাবিলা করার জন্য একটি তারা সঠিক কিন্তু সমালোচনামূলক চিন্তাভাবনা দ্বারা দক্ষতার মতন তারা কাজ করতে শুরু করে। তাহলে দেখো আনুষ্ঠানিক অপারেশনাল পর্যায়ে কিন্তু অবশ্যই এই সময় এর একদম সর্বোচ্চ পর্যায়ে এখানে কিন্তু তারা ডিডাকটিভ যুক্তি থেকে বিমূর্ত ধারণা থেকে সমস্ত কিছু কিন্তু তারা এখানে চিন্তা করতে শুরু করছে এবং বিশ্লেষণ করতে শুরু করছে। তারা অনুমানমূলক পরিস্থিতিগুলো দেখে তাদের যুক্তির মধ্যে দিয়ে সেগুলোকে প্রকাশ করার চেষ্টা করছে, বিমূর্ত চিন্তার বিকাশ সাধন করছে এই পর্যায়ে। ওকে, তো বন্ধুরা দেখো এই ছিল মূলত চারটি মূল পর্যায়। তো এই চারটি মূল পর্যায় ভালোভাবে ডিটেলসে আলোচনা করলাম, তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আশা করছি যদি তোমরা এইগুলো সব স্টাডি করো, দেখবে কোনো রকম কোনো প্রশ্ন কিন্তু এখান থেকে যদি তোমাদের মধ্যে আসে, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই করে কভার করতে পারবে আশা করছি। কারণ আমি যেভাবে সমস্ত বিষয়টা তুলে দিয়েছি, তোমরা এই পিডিএফটা অবশ্যই করে ডাউনলোড করে নেবে, নিয়ে তোমরা অবশ্যই করে 2-1 বার এই জিনিসটা দেখে নাও। নিলে কিন্তু দেখবে যে জিন পেঁয়াজের সম্পর্কে কোনো রকম তোমাদের কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে যেটা হচ্ছে স্কিমার ধারণা, অভিযোজন, আত্মীকরণ, সহযোজন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালোভাবে আমি এখানে বলে দিয়েছি এবং সম্পূর্ণভাবে ছোট্ট করে একদম 2 লাইন 1 লাইনের মধ্যে দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ সংক্ষিপ্ত আকারে তুলে দিয়েছি। 1 বার থেকে 2 বার তোমরা যদি আরো ভিডিওটি দেখো, অবশ্যই করে কিন্তু সমস্ত বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই ছিল আজকের জিন পেঁয়াজের সম্পর্কে ডিটেলসের সমস্ত তথ্য। আশা করছি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, তাই প্রত্যেকে বলছি অবশ্যই প্রত্যেকে যদি ভালো লাগে একটু লাইক করে দাও। তো বন্ধুরা দেখা হবে আবার নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ পড়তে থাকো, ভালো থাকো। প্রত্যেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।